শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ফাতেমাতুল জোহরা, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ, ফরিদপুর। আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব সমাজকর্ম প্রথম পত্রের তৃতীয় অধ্যায়, অর্থাৎ সমাজকর্মের মূল্যবোধ এবং নীতিমালা নিয়ে। এই অধ্যায়টি আমাদের যে সংশোধিত সিলেবাস, সেই সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত আছে। তো এই জন্য আজকে আমি এই অধ্যায়টি তোমাদের সাথে আলোচনা করব। তো এই অধ্যায়টি আলোচনা করতে গেলে আমাদের কতগুলো বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে। সেই বিষয়গুলো সম্পর্কে আমি আগে একটু বলে তারপরে মূল আলোচনায় যাব। যেহেতু এই অধ্যায়ের আমাদের মূল শিরোনামই হচ্ছে সমাজকর্মের মূল্যবোধ এবং নীতিমালা, এর ভেতরে আমাদের কিছু ছোট ছোট কি পয়েন্ট আছে। কি পয়েন্টগুলো হচ্ছে পেশা, বৃত্তি, সামাজিক মূল্যবোধ, মূল্যবোধ, সমাজকর্ম মূল্যবোধ ইত্যাদি। তো প্রথমেই আমি তোমাদের সাথে আলোচনা করব যে আমাদের এই অধ্যায়টি যেহেতু সমাজকর্মের মূল্যবোধ এবং নীতিমালা নিয়ে, তো সেক্ষেত্রে আমাদের আগেই জানতে হবে যে পেশা। পেশা হচ্ছে মূলত একটি ফার্সি শব্দ। এই শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে প্রফেশন। এই প্রফেশন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ থেকে। তো আমরা যদি বলি যে পেশা আসলে কি, যদি আমরা একে সংজ্ঞায়িত করি, তাহলে আমাদের বলতে হবে যে পেশা হচ্ছে মূলত আমরা জীবিকা নির্বাহের জন্য যে নির্দিষ্ট বৈশিষ্ট্য, যোগ্যতা, দক্ষতা এবং সুশৃঙ্খল জ্ঞান এবং মূল্যবোধ নির্ভর যে বাস্তব ভিত্তিক ব্যবহারিক জ্ঞানের মাধ্যমে আমাদের জীবিকাটা অর্জন করে থাকি, একেই মূলত পেশা বলা হয়। তো এই যে পেশা বলা হচ্ছে, তাহলে সমাজে আমরা যেই পেশাগুলো দেখি, সেই পেশার উদাহরণ হিসেবে আমরা কোন কোন পেশাকে অন্তর্ভুক্ত করতে পারি। যেমন পেশা হিসেবে আমাদের অন্তর্ভুক্ত হচ্ছে ডাক্তারি পেশা, এরপর হচ্ছে আমাদের সমাজকর্ম পেশা, শিক্ষকতা পেশা ইত্যাদি। তো এটা হচ্ছে আমাদের পেশার সংজ্ঞা। কিন্তু আমাদের পেশার সাথে একটি অতি ঘনিষ্ঠ বিষয় হচ্ছে বৃত্তি। বৃত্তি কি? বৃত্তি হচ্ছে, যার ইংরেজি শব্দ হচ্ছে অকুপেশন, অর্থাৎ অকুপেশন যার বাংলা বৃত্তি। তাহলে বৃত্তি বলতে আমরা কি বুঝবো? বৃত্তি হচ্ছে যে আমরা সাধারণত জীবিকা নির্বাহের জন্য যে পন্থা অবলম্বন করে থাকি, সেটি বৃত্তি না। তাহলে বৃত্তি কোনটি হবে? বৃত্তি হবে সাধারণ বুদ্ধিমত্তা এবং শারীরিক সামর্থ্য থাকলে মূলত আমরা যে কাজগুলো করতে পারি, সেগুলোই হচ্ছে বৃত্তি। যেমন দিনমজুরি, নৌকা চালানো, রিক্সা চালানো ইত্যাদি হচ্ছে বৃত্তি। এখন বৃত্তির সাথে আমাদের যে পেশার মূল পার্থক্যের কথা যদি আমরা বলি, তাহলে মূল পার্থক্যটি হচ্ছে মূলত আমাদের পেশার ক্ষেত্রে একটি নির্দিষ্ট সুশৃঙ্খলাবদ্ধ তত্ত্ব নির্ভর জ্ঞানের প্রয়োজন হয়, অর্থাৎ বিশেষ যোগ্যতার প্রয়োজন হয়, দক্ষতার প্রয়োজন হয়, যেটি আমাদের বৃত্তির ক্ষেত্রে হয় না। তো এরপরে আমরা যদি নির্দিষ্ট করে আলোচনা করি যে বৃত্তি সংজ্ঞা আমরা জানলাম, পেশার সংজ্ঞা আমরা জানলাম, তাহলে এই দুটির মধ্যে আসলে সম্পর্কটা কি? সম্পর্কটা যদি আমরা বলি, তাহলে আমরা সম্পর্ক আলোচনার ক্ষেত্রে একটি জিনিস বলতে পারি, সেটি হচ্ছে যে সম্পর্ক দুই রকমের হয়ে থাকে। একটি হচ্ছে সাদৃশ্যমূলক সম্পর্ক, আরেকটি হচ্ছে বৈসাদৃশ্যমূলক সম্পর্ক, যেটিকে আমরা বলতে পারি ইতিবাচক সম্পর্ক এবং নেতিবাচক সম্পর্ক। পেশা ও বৃত্তির সম্পর্ক। পেশার সাথে আমাদের বৃত্তির যদি আমরা সাদৃশ্যমূলক অর্থাৎ ইতিবাচক সম্পর্কের কথা বলি, তাহলে প্রথমে বলতে হবে যে উভয় হচ্ছে সেবাধর্মী। অর্থাৎ পেশা এবং বৃত্তি উভয়ের মূল লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে সমাজের মানুষকে সেবা প্রদান। এবং দ্বিতীয় যদি বৈশিষ্ট্যের কথা বলি, সেটি হচ্ছে উভয় জীবিকা অর্জনের পন্থা। অর্থাৎ আমরা বৃত্তির মাধ্যমে যেমন জীবিকা অর্জন করতে পারি, ঠিক তেমনি করে আমরা পেশার মাধ্যমে জীবিকা অর্জন করতে পারি। এরপরের বৈশিষ্ট্যের কথা যদি বলি, অর্থাৎ সম্পর্কের ক্ষেত্রে, সেটি হচ্ছে শ্রম নির্ভর। অর্থাৎ আমাদের পেশা এবং বৃত্তি উভয়ের ক্ষেত্রেই শ্রম দিতে হয় এবং উভয়ই দায়িত্বের উপর নির্ভরশীল। অর্থাৎ পেশার ক্ষেত্রে এবং বৃত্তির ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে কিছু দায়িত্ব রয়েছে। এবং এখন আমরা নেতিবাচক দিকগুলো একটু দেখি যে পেশা এবং বৃত্তির সাথে আসলে বৈসাদৃশ্যমূলক বা নেতিবাচক সম্পর্কটা কি। এই বৈসাদৃশ্যমূলক সম্পর্ক বা নেতিবাচক সম্পর্কটা হচ্ছে, প্রথমে যদি বলি তাহলে বলা যায় যে আমাদের পেশা এবং বৃত্তির ক্ষেত্রে, পেশার ক্ষেত্রে যেমন আমাদের বিশেষ যোগ্যতা, দক্ষতার প্রয়োজন হয়, আমাদের বৃত্তির ক্ষেত্রে কিন্তু সেটি হয় না। এবং একজন মানুষ চাইলেই সে তার পেশা যে কোনো সময় পরিবর্তন করতে পারে না, কিন্তু তার বৃত্তি সে যে কোনো সময় চাইলেই পরিবর্তন করতে পারে। এবং পেশার ক্ষেত্রে তাকে অবশ্যই জবাবদিহিতার
অন্তর্ভুক্ত থাকতে হয়, যেটি বৃত্তির ক্ষেত্রে হয় না। এবং পেশার ক্ষেত্রে কিছু নৈতিক মানদণ্ড রয়েছে এবং অবশ্যই তাকে সামাজিক স্বীকৃতি থাকতে হয়, যেটি আমাদের বৃত্তির ক্ষেত্রে হয় না। অর্থাৎ বৃত্তির ক্ষেত্রে সামাজিক স্বীকৃতি গুরুত্বপূর্ণ নয়। এটি গেল আমাদের পেশা এবং বৃত্তির সাথে সম্পর্ক। এরপর যদি আমরা আলোচনা করি, আমাদের পরবর্তী বিষয়বস্তু হচ্ছে যে আমাদের এই যে সোশ্যাল ওয়ার্ক বিষয়টি, অর্থাৎ আমাদের সমাজকর্ম বিষয় যে পেশা, এটার ক্ষেত্রে আমরা তাকে পেশা হিসেবে কিভাবে অভিহিত করতে পারছি। অর্থাৎ সমাজকর্ম যে পেশা সেটি আমরা আলোচনা করতে পারি বা একে পেশা হিসেবে অভিহিত করতে পারি তখনই যখন এর বৈশিষ্ট্য আমরা আলোচনা করব এবং সেটি যদি পেশার বৈশিষ্ট্যকে ধারণ করে তাহলে আমরা বলতে পারি যে সমাজকর্ম একটি পেশা। তো সেক্ষেত্রে আমরা সমাজকর্মর পেশা সম্পর্কে এবং সমাজকর্ম যে পেশা হিসেবে বৈশিষ্ট্য সে সম্পর্কে একটু আলোচনা করি। যেমন সমাজকর্ম যে একটি পেশা, এক্ষেত্রে বিভিন্ন মনীষী বিভিন্নভাবে একে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। যেমন আর্নেস্ট গ্রিনউড তিনি সমাজকর্ম পেশার বৈশিষ্ট্যের ক্ষেত্রে 5টি বৈশিষ্ট্যের কথা বলেছেন এবং সমাজবিজ্ঞানী উইলিয়াম ই উইকেনডেন তিনি সমাজকর্ম পেশার বৈশিষ্ট্য সম্পর্কে অভিহিত করতে গিয়ে 6টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। তবে আমরা সার্বিকভাবে যদি সমাজকর্ম পেশার বৈশিষ্ট্যের বিষয়টি আলোচনা করি তাহলে আমাদের বলতে হবে যে সমাজকর্ম একটি পেশা এবং এটি পেশা এই কারণে যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে অবশ্যই বিশেষ জ্ঞান এবং যোগ্যতা থাকতে হয়। অর্থাৎ আমরা সমাজকর্ম বিষয়টি পড়তে গিয়ে শ্রেণীকক্ষে একটি নির্দিষ্ট জ্ঞান অর্জন করে থাকি এবং সেই জ্ঞানটিকে বাস্তব ক্ষেত্রে আমরা প্রয়োগ করে থাকি। এবং সমাজকর্ম পেশা হচ্ছে উপার্জনক্ষম, অর্থাৎ সমাজকর্ম পেশার মাধ্যমে ব্যক্তি তার উপার্জন ক্ষমতা অর্জন করে থাকে। এবং তৃতীয় যে বৈশিষ্ট্য সেটি যদি আমরা বলি তাহলে সেই বৈশিষ্ট্য হচ্ছে সমাজকর্ম পেশার পেশাগত সংগঠন রয়েছে এবং অন্যান্য পেশারও এই পেশাগত সংগঠনটি থাকে। যেহেতু আমাদের সমাজকর্ম পেশারও পেশাগত সংগঠনটি রয়েছে তাহলে আমরা বলতে পারি যে সমাজকর্ম অবশ্যই একটি পেশা। ক্ষেত্রে সমাজকর্মের পেশাগত সংগঠনটির নাম হচ্ছে NASW, অর্থাৎ ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স, NASW। এবং আরেকটি হচ্ছে CSE, অর্থাৎ কাউন্সিল অফ সোশ্যাল ওয়ার্ক এডুকেশন। এগুলো হচ্ছে সমাজকর্মের পেশাগত সংগঠনের উদাহরণ। এর পরবর্তী বৈশিষ্ট্যের কথা যদি আমরা বলি তাহলে অবশ্যই আমাদের প্রথমে বলতে হবে যে সমাজকর্ম পেশা হচ্ছে একটি জনকল্যাণমুখী পেশা এবং এক্ষেত্রে আমাদের অবশ্যই উচ্চতর ডিগ্রি অর্জন করতে হয়। সমাজকর্ম পেশার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে পেশাগত সম্পর্ক, অর্থাৎ র্যাপোর্ট বিল্ড আপ। সমাজকর্মীকে অবশ্যই তার ক্লায়েন্টের সাথে র্যাপোর্ট বিল্ড আপ করতে হয়, যা অন্যান্য পেশার ক্ষেত্রে দরকার হয় না। এবং সমাজকর্ম পেশার রয়েছে নির্দিষ্ট মূল্যবোধ, নীতিমালা এবং দায়িত্ব। এবং সমাজকর্মের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে সমাজকর্মের সামাজিক স্বীকৃতি রয়েছে, যা একটি পেশার ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ। সামাজিক স্বীকৃতি না থাকলে কোনো বৃত্তি পেশার মর্যাদা অর্জন করতে পারে না। এবং সমাজকর্ম পেশার ক্ষেত্রে সার্বিকভাবে যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হলো এর ভিতর আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে বৈজ্ঞানিক পদ্ধতি নির্ভর একটি পেশা হচ্ছে আমাদের সমাজকর্ম পেশা, যার ক্ষেত্রে আমাদের বিশেষ দক্ষতা এবং কৌশল অবশ্যই অর্জন করতে হয়। এটি ছিল আমাদের সমাজকর্ম পেশার যে বৈশিষ্ট্য সেটি। এবং আমাদের পরবর্তী টপিক অর্থাৎ আমাদের যে বিষয়বস্তু এই অধ্যায়ের সেটি হচ্ছে সমাজকর্ম পেশার গুরুত্ব। অর্থাৎ সমাজকর্ম যে একটি পেশা, তাহলে এই পেশার আসলে আমাদের সমাজে গুরুত্ব বা প্রয়োজনীয়তা কি। সমাজকর্ম পেশার গুরুত্ব আলোচনা করতে গেলে আমাদের প্রথমেই আলোচনা করতে হবে যে আমরা জানি আমাদের সমাজ হচ্ছে পরিবর্তনশীল। এই পরিবর্তনশীল সমাজে আসলে আমরা সবসময় খাপ খাইয়ে চলতে পারি না। তো এই খাপ খাইয়ে চলার জন্য আমাদের যে এই মানসিক শক্তি দরকার সেটি অর্জনের ক্ষেত্রে আমাদের এই সমাজকর্ম পেশা এবং সমাজকর্মীরা সাহায্য করে থাকে। এবং পরবর্তী যেই গুরুত্বপূর্ণ কাজটি সমাজকর্ম পেশার মাধ্যমে করা হয়ে থাকে সেটি হচ্ছে মানুষকে শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদ রূপে গড়ে তোলা। এটি সমাজকর্মের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিক বা এই গুরুত্বের জন্যই সমাজকর্মকে বর্তমানে এই আধুনিক বিশ্বে এবং কল্যাণমূলক রাষ্ট্রে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ মানুষ এখন বোঝা নয়, মানুষ হচ্ছে মানব সম্পদ এবং তাকে সেই মানব সম্পদে পরিণত করতে হয়। আর এই পরিণত করার ক্ষেত্রে সমাজকর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
এরপরে যদি আমরা সমাজকর্ম পেশার গুরুত্বের কথা আলোচনা করি, তাহলে অবশ্যই আমাদেরকে প্রথমে বলতে হবে যে আমরা আমাদের সমাজে প্রতিনিয়ত বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন হতে দেখে থাকি। তো এই যে বিভিন্ন কর্মসূচি যে বাস্তবায়ন হচ্ছে, এক্ষেত্রে অবশ্যই পূর্বে নীতি এবং পরিকল্পনা গ্রহণ করতে হয়, এবং এই নীতি এবং পরিকল্পনা অবশ্যই হতে হয় সুষ্ঠু, বাস্তবসম্মত। আর এই সুষ্ঠু বাস্তবসম্মত নীতি পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে সমাজকর্ম পেশা এবং সমাজকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমাদের পরবর্তী পয়েন্টটি হচ্ছে যে সমাজকর্মের গুরুত্বের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের মানব সমাজে আমাদের অভাব অসীম, কিন্তু আমাদের অভাব পূরণের যে সম্পদ সেটি সীমিত। আর এই সীমিত সম্পদ দিয়ে আমাদের অসীম অভাব পূরণ করা কখনোই সম্ভব হয় না। আর সেক্ষেত্রে এই অসীম অভাব পূরণের ক্ষেত্রে সীমিত সম্পদকে কিভাবে সঠিকভাবে কাজে লাগানো যায়, সমাজকর্ম সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে যে আমরা আমাদের সমাজে চারপাশে অবহেলিত, দুর্বল এবং পশ্চাৎপদ শ্রেণীকে দেখে থাকি। তাদের উদাহরণ হিসেবে আমরা উল্লেখ করতে পারি বেদে, যাযাবর, পতিতা, হিজড়া সম্প্রদায়। এরা সমাজের স্বাভাবিক জীবনযাপন করতে ব্যাহত হয়, এবং এরা যে সমাজে স্বাভাবিক ভূমিকা পালন করবে এই ক্ষেত্রে তাদেরকে সহায়তা করে থাকে সমাজকর্মীরা, যাতে তারা সমাজে সঠিক ভূমিকা পালন করতে পারে এবং সমাজে অবহেলিত না হয়ে তাদের যেই শক্তি, মেধা, শ্রম সেটাকে কাজে লাগিয়ে সমাজে অন্য 10 জনের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারে। সেক্ষেত্রে সমাজকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়াও সমাজকর্ম আমাদের সমাজে যে বিভিন্ন কুসংস্কার, অনাচার, কুপ্রথা রয়েছে, যেমন বাল্যবিবাহ, বহুবিবাহ, নিরক্ষরতা, মাদকাসক্তি, নারী নির্যাতন, যৌতুক প্রথা, এগুলো দূরীকরণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবং সার্বিকভাবে যদি আমরা বলি যে আমাদের সমাজ জীবনে আসলে বিভিন্ন সমস্যায় পরিপূর্ণ থাকে। এই যে সমস্যা, সেই সমস্যাগুলোকে কিভাবে সমস্যা সমাধানের পথে সঠিকভাবে বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে সমস্যাটার টেকসই সমাধান করা যায়, সেক্ষেত্রে আমাদের সমাজকর্ম পেশা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবং সমাজকর্মীরা এক্ষেত্রে প্রতিকার, প্রতিরোধ এবং উন্নয়নমূলক প্রচেষ্টা এবং পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এই কাজটি করে থাকে। আমাদের এই অধ্যায়ের পরবর্তী যেই টপিক সেটি হচ্ছে মূল্যবোধ, অর্থাৎ ভ্যালুসটা কি। ভ্যালুসটা হচ্ছে মূলত আমাদের মানুষের যে আচরণ, সেই আচরণ নিয়ন্ত্রণের মানদণ্ড। অর্থাৎ এই যে ভ্যালুস, মূল্যবোধ, এর মাধ্যমে কি করা হয়ে থাকে, এর মাধ্যমে ভালো মন্দ, সঠিক বেঠিক আমরা নিরূপণ করে থাকি। তবে এই মূল্যবোধ একটি আপেক্ষিক বিষয়, কারণ সব সমাজে এই মূল্যবোধ একই রকম থাকবে না, সমাজভেদে এটি আলাদা হয়ে থাকে। তবে সমাজভেদে আলাদা হলেও যেই সমাজে মূল্যবোধ যেভাবে প্রতিষ্ঠিত, সেই সমাজের মানুষ এই মূল্যবোধকে ধারণ করে মেনে চলে তাদের জীবনযাপন করে থাকে, এবং এই মূল্যবোধই তাদেরকে সমাজের সঠিক ভূমিকা পালনে সাহায্য করে থাকে। এক্ষেত্রে আরটি শেপার একটি সংজ্ঞা প্রদান করেছেন। তার মতে ভালো বা মন্দ, কাঙ্ক্ষিত বা অনাকাঙ্ক্ষিত এবং ঠিক বা বেঠিক যেটি হোক না কেন, এই সম্পর্কে সমাজে বিদ্যমান ধারণা, সেটি হচ্ছে আসলে মূল্যবোধ। তো মূল্যবোধের ধারণাটি সম্পর্কে আমরা কনসেপ্ট ক্লিয়ার হলাম। তো এই ক্ষেত্রে মূল্যবোধের আবার কিছু ধরন রয়েছে। তাহলে ধরনগুলো কি? ধরনগুলো হচ্ছে মূল্যবোধকে আবার সমাজের বিভিন্ন ক্রাইটেরিয়াতে ভাগ করা হয়েছে। অর্থাৎ প্রথমে যদি আমরা বলি, মূল্যবোধকে 2 ভাগে ভাগ করা যায়। সেটি হলো আচরণের ভিত্তিতে, একটি হচ্ছে ইতিবাচক আর একটি হচ্ছে নেতিবাচক। এবং দ্বিতীয় যেই শ্রেণীকরণটি, সেটি হচ্ছে মূল্যবোধের যে গুরুত্ব, সেই গুরুত্বের ভিত্তিতে। অর্থাৎ মূল্যবোধকে গুরুত্বের ভিত্তিতে 2 ভাগে ভাগ করা হয়ে থাকে, একটি হচ্ছে প্রধান মূল্যবোধ আর একটি হচ্ছে অপ্রধান মূল্যবোধ। এবং কার্যকারিতার ভিত্তিতেও মূল্যবোধকে 3 রকম ভাগ করা হয়ে থাকে, একটি হচ্ছে চরম মূল্যবোধ, একটি হচ্ছে মাধ্যমিক মূল্যবোধ এবং আরেকটি হচ্ছে বিশেষ মূল্যবোধ। তবে সমাজে আমরা সার্বিকভাবে 6টি মূল্যবোধের কথা আলোচনা করতে পারি। একটি হচ্ছে ব্যক্তিগত মূল্যবোধ, একটি হচ্ছে পারিবারিক মূল্যবোধ, একটি হচ্ছে সামাজিক মূল্যবোধ, একটি হচ্ছে প্রাতিষ্ঠানিক মূল্যবোধ, একটি হচ্ছে পেশাগত মূল্যবোধ এবং একটি হচ্ছে ধর্মীয় মূল্যবোধ। তো এটি গেল আমাদের মূল্যবোধের ধরন। তো মূল্যবোধের ধরন জানার একটি কারণ হচ্ছে যেহেতু আমাদের সমাজকর্ম একটি পেশা এবং এই পেশা রয়েছে নির্দিষ্ট কিছু মূল্যবোধ, এজন্যই আমাদেরকে মূল্যবোধ সম্পর্কে জানতে হবে। তো আমরা মূল্যবোধ সম্পর্কে জানলাম, তো এখন আমাদের একটু জেনে নিতে হবে যে তাহলে সামাজিক মূল্যবোধটা কি। যেহেতু আমরা সমাজে বাস করি, তো সেক্ষেত্রে মূল্যবোধ জানার পাশাপাশি সামাজিক মূল্যবোধ সম্পর্কে আমাদের জানতে হবে। সামাজিক মূল্যবোধটা হচ্ছে আসলে যেসব নীতিমালা, রীতিনীতি, বিশ্বাস এবং ধ্যান ধারণার উপর ভিত্তি করে আমরা সমাজে বসবাস করি
এবং যা আমাদের সামাজিক জীবন যাপন করার ক্ষেত্রে আমাদের যে আচার আচরণ সেটিকে নিয়ন্ত্রণ করে থাকে সেটি হচ্ছে সামাজিক মূল্যবোধ। সামাজিক মূল্যবোধের উদাহরণ হিসেবে আমরা উল্লেখ করতে পারি সততা, ন্যায়পরায়ণতা, শিষ্টাচার, সহনশীলতা, সৌজন্যবোধ ইত্যাদি। এখন আমরা আমাদের মূল আলোচনায় আসি যে সমাজকর্ম মূল্যবোধটা তাহলে আসে কি। সমাজকর্ম মূল্যবোধটা হচ্ছে, আমরা ইতিপূর্বেই জেনেছি যে সমাজকর্ম হচ্ছে একটি পেশা। তাহলে এই যে সমাজকর্ম পেশা এবং সমাজকর্মীর যে জ্ঞান, অভিজ্ঞতা এবং কর্মপদ্ধতি যে মূল্যবোধগুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছে সেটাই হচ্ছে সমাজকর্ম মূল্যবোধ। তবে এক্ষেত্রে আমরা একজন মনীষীর সংজ্ঞাকে প্রাধান্য দিতে পারি, কারণ হচ্ছে সমাজবিজ্ঞানী স্টুয়ার্ট সি ডট তিনি এই সমাজকর্মের মূল্যবোধের ক্ষেত্রে একটি সংজ্ঞা দিয়েছেন যেটি সর্বজন স্বীকৃত বলা যায়। সেক্ষেত্রে তিনি যে সংজ্ঞাটি দিয়েছেন সেটি হচ্ছে যে সমাজকর্ম মূল্যবোধ হলো সেসব মূল্যবোধ যা ব্যক্তি সমাজের নিকট থেকে আশা করে এবং সমাজ ওই ব্যক্তির নিকট থেকে পেয়ে খুশি হয়। এই মূল্যবোধটাই হচ্ছে সমাজকর্ম মূল্যবোধ। তবে এক্ষেত্রে একটি বিষয় অতি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে সমাজকর্ম মূল্যবোধের ভিত্তি হচ্ছে কিন্তু ব্যক্তির অন্তর্নিহিত যে মূল্য এবং মর্যাদা সেটিকে স্বীকৃতি প্রদান করা। তো এটি ছিল আমাদের সমাজকর্ম মূল্যবোধের ধারণাটি। তবে এই অধ্যায়ের আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু রয়েছে, সেটি হচ্ছে আমরা জানলাম যে আমাদের মূল্যবোধ কি, সামাজিক মূল্যবোধ কি এবং সমাজকর্ম মূল্যবোধটি আসলে কি, যেটি আমাদের এই অধ্যায়ের শিরোনামই ছিল যে সমাজকর্ম মূল্যবোধ এবং নীতিমালা। তাহলে আমরা এই সমাজকর্ম পেশার মূল্যবোধ এবং নীতিমালা যে রয়েছে এটির গুরুত্বটা কি সেটি একটু আলোচনা করি। আসলে এই যে সমাজকর্ম পেশার মূল্যবোধ, সেক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে প্রথম যেই মূল্যবোধটি সেটির প্রতি, যেটি আমি বললাম যে সমাজকর্ম পেশার একটি গুরুত্বপূর্ণ মূল্যবোধই হচ্ছে ব্যক্তির যে অন্তর্নিহিত মূল্য এবং সত্তা এবং তার যে মর্যাদা সেটি প্রদান করা। অর্থাৎ ব্যক্তিকে যদি আমরা তার অন্তর্নিহিত মূল্য এবং মর্যাদা স্বীকৃতি প্রদান করি তাহলে তার ভিতর যে সুপ্ত প্রতিভা রয়েছে সেটি সে সহজেই বিকাশ লাভ করতে পারবে এবং তার মাধ্যমে সে সমাজে তার ভূমিকাটি সঠিকভাবে পালন করতে পারবে। তাহলে আমরা একটু আলোচনা করি যে সমাজকর্ম পেশার মূল্যবোধ এবং নীতিমালার গুরুত্বটি আসলে কি। গুরুত্ব এক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের এই যে সমাজকর্ম পেশার মূল্যবোধ, সেই মূল্যবোধটি আমাদের যেই সমাজকর্মের কার্যক্রমগুলো রয়েছে, সমাজকর্ম পদ্ধতি রয়েছে, নীতিমালা রয়েছে, নৈতিক মানদণ্ড রয়েছে, এর মাধ্যমে সমাজকর্মীরা তাদের দায়িত্ব পালন করে থাকে। কিন্তু সমাজকর্ম মূল্যবোধে মূলত সমাজকর্মীদেরকে সমাজের যে সার্বিক কল্যাণমূলক কার্যক্রম সেক্ষেত্রে দিক নির্দেশনা প্রদর্শন করে থাকে এবং সমাজকর্মের এই যে নীতিমালা, এই নীতিমালাটি সমাজকর্মীদের তাদের কার্যক্রম এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে জবাবদিহিতার সম্মুখীন করে থাকে, যার মাধ্যমে সমাজকর্মী তার পেশাগত দায়িত্ব ঠিকভাবে পালন করে থাকে। কারণ যখন নিয়ন্ত্রণ থাকে না, জবাবদিহিতা থাকে না, তখন সেই কাজটি ভালোভাবে সম্পাদন করা দুরূহ হয়ে পড়ে, যার জন্য সমাজকর্মে নৈতিক মানদণ্ড, নীতিমালা এবং মূল্যবোধের প্রতি সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। এরপরে আমরা লাস্ট যে বিষয়বস্তুটি এই অধ্যায়ে রয়েছে সেটি সম্পর্কে একটু আলোচনা করি। সেটি হচ্ছে যে পেশা হিসেবে আসলে সমাজকর্মটি কি বা এটার বর্তমান অবস্থানটা আসলে কি। আজকে আমরা যে সমাজকর্ম পেশাটি দেখছি, এই সমাজকর্ম পেশাটির উদ্ভব সুদূর অতীতে দানশীলতার মাধ্যমে হলেও মূলত এই সমাজকর্ম পেশার বিকাশটা শুরু হয় আমেরিকায় আর এর সূচনাটা ইংল্যান্ডে। তো এই যে ইংল্যান্ডে সূচনা এবং আমেরিকায় বিকাশ, এটি একদিনে হয়নি। মূলত বিভিন্ন ধারা পরিক্রমার মাধ্যমে আজকের সমাজকর্ম একটি পেশার বাস্তবসম্মত এবং বৈজ্ঞানিক এবং ব্যবহারিক বিজ্ঞান হিসেবে স্বীকৃতি লাভ করেছে। তো এক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ আইন যা ইংল্যান্ডে দরিদ্র আইন নামে পরিচিত, সেই দরিদ্র আইনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সমাজকর্ম পেশার আজকের এই আধুনিক পেশার মর্যাদা প্রাপ্তির ক্ষেত্রে। তো এই আইনগুলোর প্রেক্ষিতে 1893 সালে অ্যানাল ডয়েল সর্বপ্রথম সমাজকর্ম পেশাকে পেশার মর্যাদা যে দরকার এই গুরুত্বটি অনুধাবন করেন এবং পরবর্তীতে 1940 সালে সমাজকর্ম একটি পেশা হিসেবে প্রথম স্বীকৃতি লাভ করে এবং সেটি কলম্বিয়া ইউনিভার্সিটির মাধ্যমে হয়ে থাকে। এবং পরবর্তীতে 1951 সালে যখন এনএসডব্লিউ প্রতিষ্ঠিত হয়, এনএসডব্লিউ তখন সর্বপ্রথম এই যে আমাদের সমাজকর্ম পেশার মূল্যবোধ এবং নীতিমালা সেটির গুরুত্ব অনুধাবন করে থাকে এবং এরই ধারাবাহিকতা 1960 সাল থেকে সমাজকর্ম পেশা এবং সমাজকর্মীরা এই সমাজকর্ম মূল্যবোধ এবং নীতিমালাকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন করে থাকে এবং তাদের কার্যক্রম পালনের ক্ষেত্রে, দায়িত্ব পালনের ক্ষেত্রে এই নীতিমালাকে এবং মূল্যবোধকে তারা
ফলো করেই তাদের কার্যক্রমটি করে থাকে। কারণ আমরা জানি যে অন্যান্য পেশার মতো সমাজকর্ম একটি পেশা এবং প্রতিটি পেশার মর্যাদা অর্জন করতে হলে তাদেরকে অবশ্যই বিশেষ জ্ঞান, যোগ্যতা, দক্ষতা নির্ভর জ্ঞান অর্জন করতে হয় এবং সামাজিক স্বীকৃতি লাভ করতে হয়। তাদেরকে পেশাগত সংগঠন থাকতে হয়, যা কিন্তু আমাদের এই সমাজকর্ম পেশার রয়েছে। এবং সেক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো সমাজকর্ম ধারণ করে বলেই এবং সমাজকর্ম পেশার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয় বলে আমরা কিন্তু সমাজকর্মকে আজকে একটি পেশা হিসেবে দাবি করতে পারছি। তবে দুঃখের বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশে এখনো এটি সমাজকর্ম পেশা হিসেবে স্বীকৃতি লাভ করতে পারেনি। এক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেমন আমাদের দেশে পেশাগত সংগঠনটি নেই এবং আমাদের দেশে সমাজকর্ম এখনো সামাজিক স্বীকৃতি লাভ করতে পারেনি, যার জন্য আমরা সমাজকর্মকে আমাদের দেশে এখনো পেশার মর্যাদা পরিপূর্ণভাবে দিতে পারছি না। সুদূর ভবিষ্যতে আশা করি সমাজকর্ম বাংলাদেশে একটি গৌরবোজ্জ্বল পেশা হিসেবেই তার আবির্ভাব হবে এবং সমাজকর্ম পেশার মাধ্যমে মানুষের সার্বিক কল্যাণ সাধিত হবে। এই ছিল আমাদের তৃতীয় অধ্যায়ের যে সংশোধিত সিলেবাসটি ছিল আমাদের জাতীয় শিক্ষা বোর্ড কর্তৃক, সেই অনুযায়ী ধারাবাহিকভাবে বিষয়বস্তুগুলো আমি অতি সংক্ষেপে তোমাদের সাথে আলোচনা করলাম। আগামী ক্লাসে সিলেবাস অনুযায়ী পরবর্তী অধ্যায় আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।